স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। অবশেষে বাংলাদেশ জয়ের দেখা পেল। ৮ ম্যাচ পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এসে বাংলাদেশ জয়ের দেখা পেল এবং একই সাথে কিন্তু বাংলাদেশ এই জয়ের মাধ্যমে সিরিজেও আশা বাঁচিয়ে রাখলো। পুরো ম্যাচ নিয়ে, বাংলাদেশের জয় নিয়ে আসলে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক কমেন্টেটর মাজহারউদ্দিন অমি। অমি ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। কেমন লাগছে? হ্যাঁ, রিলিভড একটু তো ভালো লাগছে অবশ্যই যে বাংলাদেশ জিতেছে। সো এদিক দিয়ে তো মানে ভালো লাগা একটু হলেও কাজ করছে অনেস্টলি। অনেকদিন পর জিতলাম আমরা, 2025-এ ফার্স্ট ওয়ানডে জিতলাম, রাইট? আমরা সবশেষ আসলে জিতেছিলাম আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে 2024-এর নভেম্বরে। তো তারপরে 8টা ম্যাচ এবং বাংলাদেশ আসলে যেভাবে জিতলো, এই জয়ের ধরনটাকে আসলে আপনার কেমন লাগলো? মানে সেটা শ্রীলঙ্কা না হয়ে অন্য দল হলে তো বাংলাদেশ হয়তো হারের খাতেই নামটা উঠতো। হ্যাঁ, ফার্স্ট অফ অল যে মানে লাকি বাংলাদেশ, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লাকি, যে জায়গায় শ্রীলঙ্কা মিস্টেকগুলো করেছে, আমরা কম মিস্টেক করেছি শ্রীলঙ্কা থেকে। একটা বলবো না যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলে জিতেছি, বাট শ্রীলঙ্কা আমাদের থেকে বাজে খেলেছে দেখে আমরা কিন্তু ম্যাচটা জিততে পেরেছি আজকে। আর তারপরেও যে এরকম টাইট উইন হওয়ার ফলে হবে কি, যে ড্রেসিং রুমে একটু হলেও কনফিডেন্স দিবে প্লেয়ারদেরকে যে না, আমরা জিততে জানি। এই যে ফিলিংটা, এটা খুব দরকার ছিল বাংলাদেশের। তবে এই মিস্টেকগুলো যদি আবার সামনে করে, আমার মনে হয় না ইজি হবে বাংলাদেশের ম্যাচ জিততে। লিয়ান আগে একটা ইনিংস খেললেন, 78 রানের ইনিংস। সেটা আসলে একটু হলেও কি ভয় ধরাচ্ছিল কিনা যে হয়তোবা ম্যাচটা ফসকে যেতে পারে বাংলাদেশের? হ্যাঁ, একটা সময় তো মনে হচ্ছিল যে বাংলাদেশের গ্রিপেই ম্যাচটা রয়েছে। লিয়ান আগে তার থেকে এতটা এক্সপেক্ট করিনি অনেস্টলি। বাট ওই যে বললাম না যে মানে যে কিছু সময় কিছু প্লেয়ারদের হাত উঠায় বলতে হয় যে আমি আজকে ম্যাচ জেতাবো। লিয়ান আগে কিন্তু প্রায় সেটা করেই ফেলেছিলেন, যেটা বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা দেখি না। বাট থ্যাঙ্কস টু আমাদের যে মানে বোলিংয়ে মাঝের যে সময়টা যে আমরা চাপ সৃষ্টি করেছিলাম, সেটাই কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের কাজে দিয়েছে। যদিও আমরা খুব ভালো বোলিং করিনি কিন্তু শেষের দিকে এসে, অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজের সেই ডেথ ওভারের কিছু ওভার ছাড়া, মুস্তাফিজও কিন্তু খুবই অর্ডিনারি ছিল শুরুর দিকে। সো ওভারঅল আমরা লাকি। আমি এটা বলবো যে দিন শেষে আমরা মানে হয়তো আমাদের লাক আমাদের ফেভার করেছে দেখে আমরা আজকে ম্যাচটা জিতেছি। তবে এই ম্যাচ নিয়ে খুব বেশি স্বস্তি পাওয়াটাও ঠিক হবে না বাংলাদেশের। অবশ্যই, কারণ বাংলাদেশ আসলে বিশেষ করে পেসারদের বোলিংটা আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এক পেসার কম নিয়ে খেলতে পারতো বাংলাদেশ। একজন স্পিনারের অভাব কি বোধ করেছে কিনা? কারণ একটা সময় শান্তও কিন্তু উঠে গিয়েছিলেন, ডাগ আউটে চলে গিয়েছিলেন, তারপরে আমরা তাকে আর ফিল্ডিংয়েও দেখিনি। রাইট, বাট ওই যে শামীমকে আজকে একটা মানে ডিফারেন্ট রোলে কিন্তু দেখা গিয়েছে, যার কারণে কিন্তু আর একজন অ্যাডেড স্পিনার নেয়নি। ব্যাটিংটাকে একটু ডেপথ বাড়ানোর দরকার ছিল। প্লাস ফিজের যে ভূমিকাটা, সেটা আমরা দেখেছি ফিজকে কেন রাখা হয়েছে। হাসান মাহমুদ অলওয়েজ আ গুড ইনক্লুশন, বলার বাহুল্য, এবং তানজিম সাকিব গত ম্যাচে খারাপ করেননি। সো ওই জায়গা থেকে মানে উইকেটেরও একটু নেচার ব্যাপার ছিল যে পরের হাফে কিন্তু বল কিছুটা পেসারদের জন্য কিছুটা হলেও ফ্রেন্ডলি হয় এই আর প্রেমাদাসা স্টেডিয়ামে, যেটা পিচ রিপোর্টেও আমি দেখছিলাম যে পরের হাফে বল আরও ব্যাটে আসে। সো ওই জায়গা থেকে যদি আমাদের ভেরিয়েশনটা কাজে লাগাতে পারতাম, ওইটা ভেবেই আমাদের কিন্তু 3জন সিমার এবং যে 2জন স্পিনার ছিল স্পেশালিস্ট। তানভীরের কথা তো বলতেই হবে, এক্সেপশনাল। এবং মিরাজ অবশেষে 5 ম্যাচ পর মনে হয় উইকেট পেয়েছে। সো হ্যাঁ, সো ওই জায়গা থেকে আছে কম্বিনেশন ঠিকই ছিল। বাট আমরা লাকি কেন বলছি বারবার, যে আমাদের যে ব্যাটিং করেছি এই টোটাল নিয়ে এই উইকেটে ম্যাচ জিততে পারাটা, এটা আসলে লাকের ব্যাপার ছিল। প্লাস শ্রীলঙ্কা মানে আমাদের থেকে বাজেই ব্যাটিং করেছে, যার জন্য কিন্তু ম্যাচটা হেরেছে তারা। বাট ওভারঅল কিছু চেঞ্জেস যেটা হয়েছে, লিটনকে ড্রপ করা, ইট ওয়াজ ওকে, মানে ঠিক আছে, মানে নট ব্যাড। না, লিটনের জায়গায় যিনি এসেছেন আসলে শামীম পাটোয়ারি খারাপ ব্যাটিং করেননি, কিন্তু যতটুকু সময় ছিলেন 23 বলে 22 রান করেছেন। তো শামীমের ব্যাটিং একই সাথে আবার বোলিং, মানে 9 ওভারে মাত্র 22 রান দিয়ে আবার একটা উইকেট, ওদের ক্যাপ্টেনের উইকেটটা তিনি নিয়েছেন। হ্যাঁ, আসালাঙ্কার উইকেটটা নিয়েছেন। সো শামীমকে আসলে কেমন দেখলেন অনেকদিন পর ওয়ানডেতে? ব্যাটিং ওয়াইজ আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আর একটু তার থেকে আশা ছিল, কারণ অনেকগুলো ওভার ছিল। সো তার সেই সময়টা ছিল শেষ করার বা একটা বড় ইনিংস খেলার। আমাদের দেখেন ব্যাটিংয়ে কিন্তু এই প্যাটার্নই চলে আসছে যে আমাদের পার্টনারশিপ হচ্ছে না। আর যে ব্যাটার ইন হয় বা সেট হয়, সে কিন্তু লম্বা করতে পারে না। আজকেও তাওহিদ হৃদয় যে সিচুয়েশনে রান আউটটা হয়েছে, ইট ওয়াজ আ বিগ ক্রাইম।
আমরা হয়তো তার 50-র কারণে তাকে হয়তো কিছুটা হলো ছাড় দিব, বাট আলটিমেটলি কিন্তু ড্রেসিং রুমে তাকে কিন্তু কোয়েশ্চেন করা হবে যে দেয়ার ওয়াজ নেভার আ সেকেন্ড রান। তিনি চাচ্ছিলেন, আমরা এর আগের দিন শান্তরও রান আউট দেখেছি, আমি এটা আসলে বলতাম সেম সিচুয়েশনই ছিল। সো আমাদের মনে হচ্ছে যে ব্যাটারদের মধ্যে একটু ইগো কাজ করে। আপনি যদি দেখবেন যে প্রথম দিকে শুরুর দিকের উইকেটগুলো প্রত্যেকটা ব্যাটার কিন্তু তাদের ট্র্যাপে পড়েই আউট হয়েছে। উইকেটটা কিন্তু পেস বোলারদের ট্র্যাপ ফেলেছে, শর্ট বল বলি বা অফ স্টাম্পের বাইরের কথা বলি, চার্জ করতে গিয়ে উইকেট দিয়েছে। ওই জায়গায় যদি গেম সেন্সটা একটু অ্যাপ্লাই করা যেত যে এই সিচুয়েশনে আসলে আমার মাথাটা নিচে রেখে যদি 2-1টা ওভার যদি স্লো খেলা যায়, 5টা ওভার যদি স্লো খেলে উইকেটটা হাতে রাখা যায়, দেন কিন্তু আমরা ক্যাশ ইন করতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখেছি। লাস্ট উইকেটে মনে হয় 30-31 পার্টনারশিপ হয়েছে, তানজিম সাকিব একটা ভালো নক খেলেছে, আমরা 50 ওভারও খেলতে পারিনি। সো একটা অন্য সময় যদি শ্রীলঙ্কাও যদি তার বেস্ট ক্রিকেটটা খেলতো, বাংলাদেশ আজকে কিন্তু মানে প্রথমত যে এই ম্যাচটা জিততে পারতো না, আর এই টোটাল এনাফ ছিল না কিন্তু যেটা ম্যাচটা জেতার জন্য। বাট ওই বলে না যে মানে আপনার একটা সময় লাক দরকার। আমি বারবার লাক কেন বলছি, কারণ আমাদের ক্রিকেটটা অনেকটাই লাক নির্ভর ক্রিকেট খেলি আমরা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আল্লাহর উপর ছেড়ে দেই, যে দেখা যাক কী হয়, বাট আমাদের হাতে কন্ট্রোল খুব কম থাকে। আজকের ম্যাচেও যেটা দেখেছি, শেষ পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল যে হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, আমরা ডমিনেটিং না। এটাই হচ্ছে গিয়ে আমাদের প্রবলেমটা। আমাদের মনে হচ্ছে যে আরেকটু ডমিনেটিং ক্রিকেট খেলা দরকার। যখন 8 উইকেট পড়ে গিয়েছিল তখন সেটাকে ক্লোজ ইন করা দরকার ছিল, ম্যাচটাকে দ্রুত শেষ করা দরকার ছিল, রাদার টেক ইট টু দ্য ফাইনাল ওভার। যদি ফাইনাল ওভার পর্যন্ত ম্যাচ গড়াতো, যদি সেই ব্যাটারটা থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যেত। অবশ্যই, এবং এই 78 রানের ইনিংস খেলেছেন লিয়ান আগে, তার কিন্তু দুটো ক্যাচও পড়েছে। ওই মোমেন্টে আসলে দুটো ক্যাচ মিস করাটা বাংলাদেশের জন্য ফিল্ডিং ওয়াইজ আসলে অনেক বড় ক্ষতির হতে পারতো কিনা। আমাদের তো ফিল্ডিং কম্পেয়ার টু শ্রীলঙ্কা ভালো না, মানে ভালো প্রথম ম্যাচেও ছিল না। শ্রীলঙ্কা ওয়ার এক্সেপশনাল ইন দ্য ফিল্ড, এবং আমরা আজকে যদিও 2-1টা চান্স গিয়েছে, বাট ওই যে বললাম যে লাকি এনাফ টু উইন দ্য গেম। বাট এই ক্রিকেট খেলে আসলে স্বস্তি পাওয়ার কিছু নাই। স্বস্তি একটা হতে পারে যে জয় পেয়েছি, সিরিজে এখনও অ্যালাইভ আছি আমরা, সিরিজ হারছি না, অ্যাটলিস্ট থার্ড ম্যাচে আমাদের একটা সুযোগ রয়েছে সিরিজটা জেতার। এই জায়গাগুলো ঠিক আছে, বাট আরেকটু বেটার ক্রিকেট খেলতে হবে, মানে সব ডিপার্টমেন্টেই আমাদের। আমার মনে হচ্ছে যে মানে টিমটা খুব প্রেশারে আছে, এটাও কিন্তু বলতে হবে পলক, যে আমাদের প্লেয়াররা প্রেশারে আছে, টিম ম্যানেজমেন্ট প্রেশারে আছে, কোচিং স্টাফ প্রেশারে আছে। প্রত্যেক দিন টিম সিলেকশন নিয়ে কোয়েশ্চেন উঠছে, প্রত্যেক দিন এক এক প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন উঠছে। আমরা প্রতিদিনই দেখছি যে মানে একটা না একটা ব্লান্ডার হচ্ছে আমাদের দলে। এই যে মানে প্রতিনিয়ত যদি আপনি বড় বড় কোয়েশ্চেন মার্ক উঠতে থাকে একটা দলের পেছনে, তখন কিন্তু টিমের পারফর্ম করা খুব টাফ হয়ে যায়। আমাদের প্লেয়ারদের ক্ষেত্রেও তাই হচ্ছে, এবং কারো কনসিস্টেন্সি নাই। তানজিদ তামিম প্রথম ম্যাচে 50 এত সুন্দর একটা নক খেললেন, আজকে এসে একটা বাজে ডিসমিসেলে আউট হলেন। পারভেজ ইমন আজকে স্টার্ট পেয়েছেন, ভালো দেখাচ্ছিল, কনভার্ট করার কথা ছিল, তিনি করেননি। প্রথম ম্যাচে আসালাঙ্কা এমন সিচুয়েশনে এসে 100 করেছেন, যেটা রেসপন্সিবিলিটির পরিচয় দিয়েছেন। আজকেও লিয়েন আগে যে নকটা খেলেছেন, রেসপন্সিবিলিটির পরিচয় দিয়েছেন। হয়তো তার দল হেরেছে, বাট আমাদের দলে সেই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কেউ ছিল না, নাই, আমি দেখিও না। এখন এইটার জায়গাটা কিভাবে কাজ করবেন তারা, এটা তাদের আসলে ভাবতে হবে, স্পেশালি ইন ব্যাটিং। আমাদের ব্যাটিং কিন্তু যাচ্ছে তাই। প্রথমে আসলে একটু তানভীরের ওই 5 উইকেটটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে এসেই এই ধরনের বোলিং করা, তার এটা সেকেন্ড ম্যাচ, কেমন দেখলেন আসলে তাকে, এবং যে উইকেটগুলো নিয়েছেন, এবং কুশাল মেন্ডিসের ওই উইকেটটা, এবং এটা ফুল ক্রেডিটটা কিন্তু তাকে দিতে হয়, কারণ ওই সময়টায় মেহেদী হাসান মিরাজ কিন্তু রিভিউ নিতে চাচ্ছিলেন না, তিনি গিয়ে আসলে কনভিন্স করেছেন ক্যাপ্টেনকে। তো তারপরেও যে উইকেটগুলো তিনি নিলেন, এবং আমার কাছে বারবার মনে হয়েছে যে ফিল্ড সেট আপটা আজকে বাংলাদেশের খুব ভালো ছিল, এবং যে উইকেটগুলো আসলে নিয়েছে বাংলাদেশ সবগুলোই কষ্ট করে, বোলারদের ক্রেডিট দিতে হবে। সো সব মিলে আসলে তানভীরের বোলিংটা আপনার কাছে কেমন লাগলো? তানভীর কিন্তু যাওয়ার আগে থেকেই তাকে খুব কনফিডেন্ট মনে হচ্ছিল, যে T20 ফরম্যাটেও যদি বলি বা ডোমেস্টিক ক্রিকেটেও যদি বলি, যে তার বোলিংয়ের মধ্যে একটা ধার কিন্তু দেখা যাচ্ছিল। সো ওই জায়গাটা থেকে প্রেশারও ছিল আজকে, কারণ একটা সময় গিয়ে দুজন লেফটি ব্যাটারকে বল করতে হয়েছে তাকে ক্যাপ্টেন এনেছিলেন ওই সময়টাতে, যাতে তিনি একটা ব্রেক থ্রু দিতে পারেন, এবং ঠিক ওই সময়
সময় ব্রেক থ্রুটা দিয়েছেন। সো নার্ভের অনেক ব্যাপার থাকে, একটু সিজন ক্যাম্পেইনার কিন্তু একটু ম্যাচিওর, তিনি কিন্তু ইয়াং বলতে পারবেন না তাকে। সো ওই জায়গাটা থেকে তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছেন এবং আজকে যে পারফরমেন্স করেছেন দ্বিতীয় ম্যাচে এসে 5 উইকেট হল ইন্টারন্যাশনাল ম্যাচে ওডিআইতে, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু আমি চাবো যে তার এই ধারাবাহিকতাটা যেন থাকে, তার বোলিংয়ে ভেরিয়েশন খুব বেশি চোখে দেখা যায় না, কিন্তু তার গেম সেন্স ভালো, তিনি ব্যাটারের ফুট মুভমেন্ট ফলো করেন এবং পিচের থেকে কিন্তু অনেক কিছু আদায় করে নিতে পারেন। মাঝে মধ্যে একটু আস্তে করেন, মাঝে মধ্যে একটু জোরে করেন, যে পেস ভেরিয়েশনটা আমরা নর্মালি আমাদের টিপিক্যাল লেফট আর্ম স্পিনাররা শর্টার ফরম্যাটে যেটা হয় একটু জোরে জোরে বল করতে চায়। অ্যাপার্ট ফ্রম আমরা সাকিবকে দেখতাম যে বল ফ্লোট করতেন, বলের মধ্যে কাজ থাকতো, বাতাসে বল ফেলতেন, সাহস দেখাতেন। তানভীরের মধ্যে সাহসটা দেখা গিয়েছে, তবে বাড়ি খেলে কি হয় এটা দেখতে চাই আমি, যে যদি আরও বেশি প্রেশারে যদি পড়ে যেতেন তিনি তখন কিভাবে রিয়্যাক্ট করতেন, এটা এখন দেখার বিষয়। বাট ভেরি পজিটিভ ইনক্লুশন বাংলাদেশ দলের জন্য। আমরা বলছিলাম যে বাঁহাতি একজন স্পিনার দরকার, আমরা নাসুমকে দেখেছি, তাইজুলকে নিয়েও কথা হচ্ছিল, বাট তানভীর একটা স্টেটমেন্ট দিয়েছে যে না, ওয়ানডে ফরম্যাটে তার এখন একটা সেই জায়গাটা তিনি ক্রিয়েট করার চেষ্টা করছেন। মাত্র সেকেন্ড ম্যাচ যদিও, বাট স্টিল আমার মনে হচ্ছে যে তাকে কনফিডেন্ট মনে হয়েছে। তানভীরের বোলিং একই সাথে শামীম পাটোয়ারি, মানে শামীম পাটোয়ারি কি অনেকটা সিলেবাসের বাইরে হয়ে গেছে কিনা শ্রীলঙ্কার জন্য? কিছুটা টু বি অনেস্ট, যেহেতু শামীমও আজকে তার ফার্স্ট ওয়ানডে উইকেট নিয়েছে কিন্তু। সো এই জায়গাটা থেকে এখন শামীমকে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব হবে, বা পুরো সিলেকশন প্যানেল বলি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলি, শামীমকে একজন অলরাউন্ডার কীভাবে বানানো যায় এই জায়গাটায় কাজ করা দরকার। খুবই হ্যান্ডি ব্যাটার, তার বোলিংয়েও কাজ আছে, তার বোলিং দিয়েও হয়, বাট তাকে আরেকটু বিলিফটা দিতে হবে যে প্রতি ম্যাচে যেন তাকে চিপ ইন করা হয় 4 ওভার 5 ওভার 2 ওভার 3 ওভার করে, যাতে ওভার করানো হয়। এমন না যে আজকে করালো আবার নেক্সট ম্যাচে করাবে না, এই জিনিসটা হলে কিন্তু তারও কনফিডেন্স কমে যাবে। সো তাকে ওই কনফিডেন্সটা দেওয়া দরকার। আমি শামীম দা ব্যাটার থেকে বেশি শামীম দা অলরাউন্ডারকে দেখতে চাই, কারণ আমাদের টিমে কিন্তু সাকিবের পর এখন আর অলরাউন্ডার নাই। আমি মিরাজকে স্টিল আ বোলার হিসেবেই কাউন্ট করি, কারণ এক্স্যাক্টলি ফর্মে নেই, প্লাস মিরাজ ইজ বেটার ইন লংগেস্ট ফরম্যাট। টেস্ট ক্রিকেটে হয়তো তার যে অর্ডারে ব্যাটিং করেন ওই জায়গাটা তার জন্য একটু ফ্রি ফ্লোয়িং, আরামসে খেলতে পারার সময় নেওয়া, বাট আন্ডার প্রেশার মিরাজ ওডিআই ফরম্যাটে একটু টাফ তার জন্য, বাট স্টিল তারও ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। মিরাজ ইজ মোর অফ আ বোলিং অলরাউন্ডার, আর আমি শামীমকে দেখতে চাই মোর অফ আ ব্যাটিং অলরাউন্ডার, যাতে টিমে ব্যালেন্সটা করা যায়। আজকে কিন্তু এই যে 3 জন সিমার নিয়েছে ইটস বিকজ অফ শামীম পাটোয়ারি যে বল করতে পারে এর জন্যই, কিন্তু নাহলে কিন্তু আমরা একজন বলার শর্টই থাকতাম। সো ওই জায়গাটা থেকে শামীমের থেকে এক্সপেকটেশন অনেক হাই এখন। তিনি যদি তার রোলটা শুধু বাংলাদেশ টিমে না ইন্টারন্যাশনাল ক্রিকেট ধরে ভাবে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা ইম্প্যাক্ট মেক করতে চায় সে, তাহলে তার বোলিং নিয়ে কাজ করতে হবে, আরও অনেক কাজ রয়েছে। এবং ব্যাটিং নিয়ে ওই 20, 25, 30 দিয়ে তাকে আমার মনে হয় স্যাটিসফাই হওয়াটা ঠিক হবে না। তাকে এখন আরও বড় পরিসরে ভাবতে হবে যে তিনি কিভাবে নিজেকে আরও ডেভেলপ করতে পারেন একজন অলরাউন্ডার হিসেবে। রিশাদকে কি আমরা সামহাও মিস করছি কিনা, মানে রিশাদ একটা ইম্প্যাক্ট ফেলতে পারতো কিনা আজকের ম্যাচটাতেও? যেহেতু তানভীর লেফট আর্ম স্পিনার গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য রাইট হ্যান্ডার, সো সিমিলার, আমরা রিশাদের থেকে কিন্তু এটাই এক্সপেক্ট করি যে হয়তো এসে উইকেট নিয়ে নেবেন, যে উইকেটটা তানভীর নিতে সক্ষম হয়েছেন, যার কারণে কিন্তু দুইজনকে আপনি অ্যাওয়ে গোয়িং বোলার টিমে নিলে একটু ডিফিকাল্ট। রিশাদেরও সেই ব্যাটিং অ্যাবিলিটি আছে, বাট স্টিল আমাদের ব্যাটিংয়েই কিন্তু সমস্যা। সো একজন প্রপার ব্যাটার 11-এ থাকাটা খুব জরুরি, যার কারণে কিন্তু শামীমকে হেড অফ রিশাদ যদি বলি, বা একজন পেসারের আগেও যদি বলি, তাকে নেওয়া হওয়ার রিজন হলো এটা যে একজন পেসারকে বাড়ানোর ক্ষেত্রে শামীমের ভূমিকাটা ছিল। সো আমি চাবো যে শামীম, আমার মনে হয় যে একটা তার বড় নক দরকার, একটা বড় নক হলে তার সেই কনফিডেন্সটা বাড়বে। দেখতে ভালো লাগে, খুব এক্সাইটিং মনে হয় 20-25 করে ফেলছে, বাট এই 20-25 নিয়ে যদি স্যাটিসফাই থাকে তাহলে তার জন্য প্রবলেম, তার ডেভেলপমেন্ট হবে না খুব বেশি একটা। এবং যদি দলে থাকার জন্যই 20-25 হয় তাহলে দলে হয়তো কয়েকদিন থাকতে পারবেন, কিন্তু এরপরে কিন্তু প্রেশারে পড়ে যাবেন। ব্যাটিংটা নিয়ে একটু কথা বলতে চাই, মানে যেভাবে বাংলাদেশ শুরু করেছিল, তারপরে 218-তে গিয়ে 8টা উইকেট, শেষে তো তানজিম সাকিবের 33-এর কারণে আসলে ম্যাচটা জেতাই গেল বলাই যায়। মানে তার ওই ইনিংসটাও তো খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে যেভাবে আসলে বাংলাদেশ ফিনিশ করেছে। তো সেই জায়গাটা আসলে বাংলাদেশের ব্যাটিংয়ে সমস্যাটা আপনার কাছে কি মনে হয়? যদিও সমস্যা অনেক, বাট এই ম্যাচটাতে আসলে বোঝা যাচ্ছিল উইকেটটাও ভালো ছিল। কমেন্টেটররা পিচ রিপোর্টে বলছিলেন যে 275 খুব সহজেই হয়ে যেতে পারতো। তো সেই জায়গাটায় 218-তে 8 উইকেট পড়ে যাওয়া বা 248-এ শেষ করা, এটা আসলে দেখেন আমাদের প্রথম ম্যাচেও যে প্রবলেম ছিল 5 রানে 7 উইকেট পড়েছিল না, রাইট? সো আজকেও কিন্তু 40 রানে 5 উইকেট পড়েছে আমাদের, শেষ 5 উইকেট 40 রানে পড়েছে। যদি লাস্ট উইকেটে 30 রানেরটা বাদ দেয় তাহলে আমাদের 4 উইকেট পড়েছে 10 রানে। প্রবলেমটা তো এখানেই।
আমাদের মধ্যে সেই রেসপন্সিবিলিটিটা, গেম সেন্স, গেম অ্যাওয়ারনেস যেটা আমরা বলি বারবার, যে এখন কি করা দরকার। 50 ওভার যদি আপনি ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং না করার মতো মেন্টালিটি নিয়ে নামেন, আপনার টপ 5-6 ব্যাটার, প্রথম 6জন ব্যাটার যদি 30-35 ওভারের মধ্যে আউট হয়ে যায়, তাহলে তো আপনি একটা ওয়ানডে ম্যাচ কি কোনো ম্যাচই জিততে পারবেন না। আমাদের ওই জায়গাটাতেই প্লেয়ারদের রোলটা কি এটা জানা দরকার। হ্যাঁ, একটা সময় রান রেট খুব ভালো ছিল, উইকেট পড়ছিল, যদিও বলতে পারেন যে পজিটিভ ইন্টেন্টে ব্যাট করছে, বাট এই পজিটিভিটিটা তো শেষ পর্যন্ত যদি নাই থাকে, তাহলে এই পজিটিভ ইন্টেন্ট দিয়ে আপনি কি করবেন। এর জন্য আমি বলি যে মানে অ্যাটলিস্ট যখন আমরা ওই দল না কিন্তু যে একজন প্লেয়ার সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জেতাই দিবে, আমরা কিন্তু ওই দল না। আমাদের কিন্তু পার্টনারশিপ দরকার, আমাদের এক একজনের এক এক রোল জানা দরকার। এখন আমি ধরেন জাকের আলী, সাপোজ উনি যে টাইপের প্লেয়ার, উনি দ্রুত রান করতে পছন্দ করেন, কিন্তু আজকে যে সিচুয়েশন ছিল, আজকে কি দ্রুত রান করার দরকার ছিল? তো দ্য ওয়ে হি প্লেড দ্যাট শট অ্যাক্রস দ্য লাইন, ওই সময় ওই উইকেটটা কিন্তু খুবই ক্রুশাল ছিল। সো ওই সব জায়গা বিবেচনা করতে হবে। আরও বড় দলের এগেনস্টে কিন্তু তারা আজকে বাংলাদেশকে 218 রানে 8 উইকেট, অল আউট হয়তো 230-এর মধ্যেই করে ফেলতে পারতো। ওই জায়গাটা থেকেই আমরা কিন্তু আমাদের লাকটা ফেভার করেছি। আমি বারবার এটাই বলছি যে আমাদের কপাল ভালো, আমাদের এই কপাল নিয়ে বারবার মানে ক্রিকেট খেলে ম্যাচ জিতে আমরা তৃপ্তির ঢেকুর ফেলাটা ঠিক হবে না। এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, আমরা তো শিখি বারবার, বাট স্টিল অনেস্টলি শেখার কিছু আছে, যে ম্যাচ জিততে পারাটা, এই যে এই হার্ডেলটা পার করতে পেরেছে বাংলাদেশ, এইটা বাংলাদেশের পজিটিভ দিক। প্রথম ম্যাচে আমি কোনো পজিটিভ দেখিনি, যদিও প্লেয়াররা বলেছে যে প্রথম ম্যাচে অনেক কিছু পজিটিভ ছিল। আই হ্যাভেন্ট সিন এনি পজিটিভ। আজকের ম্যাচে কিছু পজিটিভ আছে, যে আমরা হারের প্রান্ত থেকে ঘুরে এসে ম্যাচটা জিততে পেরেছি। নো ম্যাটার হাউ উই ওয়ান ইট, বাট স্টিল উই ওয়ান ইট। এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো দিক। বাট এইটা নিয়ে যদি আপনি তৃপ্তি হয়ে থাকেন, তাহলে সমস্যা। হৃদয়ের ইনিংসটা নিশ্চয়ই দেখেছেন, মানে মনে হচ্ছিল অনেক বেশি কষ্ট করে খেলছেন। আসলে খুবই তিনি আসলে হাফ সেঞ্চুরি করেছেন, বাট যতটুকু সময় উইকেটে ছিলেন অনেক কষ্ট করতে হয়েছে, এবং রান আউটটা যেভাবে হলেন, তার কল ছিল, মেজাজ হারালেন রান আউটের পরে। হৃদয়ের ইনিংসটা নিয়ে কি বলবেন? মানে এখন মুশফিক নেই, সেই জায়গাটায় তো তারই ওই ভূমিকাটা পালন করার কথা। আপনি বললেন না যে কষ্ট করে, কষ্টটাই তো করতে হবে, কিন্তু কষ্টটা করে যখন আপনার এই কষ্টের থেকে আউটকামটা আসার সময়, তখন আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের যে স্টার্টগুলো হচ্ছে, ইমন ভালো স্টার্ট করেছে, ভালো কথা, কষ্ট করেই তো করেছে, বাট যখন এই কষ্টটাকে কনভার্ট করে ভালোতে আনার জায়গা, তখন আমরা ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে কেন, যে মানে সেলফ স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে, যে মানে নিজেদের একটা স্যাটিসফ্যাকশন এসে পড়তেছে হয়তো, আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে যে মানে তাদের মনে হচ্ছে যে তাদের কাজ হয়ে গেছে, এরকম একটা ফিলিং দেখা যায়। এইখানেই কাজটা করতে হবে, যে আমাদের হাঙ্গারনেসটা আরও বাড়াতে হবে, আমাদের প্লেয়ারদের মেন্টালিটি, আমাদের প্লেয়ারদের যে মানসিক যে বারটা, আমাদের যে স্ট্যান্ডার্ডের বারটা, এটা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ সেন্ট্রিক। যে আমার দলে আমি ভালো করেছি, আজকের ম্যাচে আমি হায়েস্ট রান গেটার, আজকের ম্যাচে আমি সেকেন্ড হায়েস্ট রান গেটার, বাট আমি ম্যাচ উইনার না। ইমনও বলতে পারবে না তার ইনিংস ম্যাচ উইনিং নক ছিল, হৃদয়ও বলতে পারবে না তার ইনিংস ম্যাচ উইনিং নক ছিল, ইভেন তানজিম সাকিবেরটাও আমরা হয়তো বলতে পারবো যে তার ইনিংসের কারণে বাংলাদেশ অত করেছে, বাট আলটিমেটলি তো তার ইনিংসে ভর করেই বাংলাদেশ এত রান করে নাই। সো ওই জায়গাটা থেকে আমরা 50 ওভার খেলতে পারিনি। ব্যাটিং তো টোটালি ফেইলিয়ারই ছিল। বোলিং ওয়াইজও আমাদের একটা পর্যায়ে গিয়ে মনেই হচ্ছিল যে ম্যাচটা হয়তো হাতছাড়া হয়েই গেছে, কারণ আমাদের কিলার ইনস্টিংক্টটা কম। আমাদের যে যখন চাপ দিয়ে ধরি, তারপর শেষ পর্যন্ত ঘাড় মোটকে শেষ করার ব্যাপারটা যেটা, ওইটা আমাদের থাকে না। আজকে সামহাউ উই ক্রস দ্য লাইন, বাট আমি মানে অ্যাটলিস্ট রিলিভ এই কারণে যে জিতছি ভাই, জিততে শুরু না, আজকের ম্যাচটা জিতছি, পরের ম্যাচটা যদি জিতি তাহলে আমি বলবো যে বাংলাদেশ টিম ক্যারেক্টার শো করেছে। আদারওয়াইজ যদি আবার নেক্সট ম্যাচে যদি আমরা এই ভুলগুলো করেই হারি, তাহলে আসলে আমরা ভুল থেকে তো শিক্ষাই নিলাম না। সো এই জায়গাটাতেই কাজ করার আছে। ইমন খেলেন 67 রান একটা ইনিংস, কিন্তু যেভাবে আউট হলেন, মানে আউটের বলের আগের বলটাও একই ধরনের, কিন্তু একটু স্টাম্প থেকে বাইরে ছিল, পরের বলটা স্টাম্পের কাছাকাছি বা স্টাম্প লাইন বরাবর তিনি আউট হয়ে গেলেন। ইমন কি আসলে ওই ভেরিয়েশনটা ধরতে পারছেন না? বা আমরাও দেখি এর আগেও কিন্তু, মানে পুরো ইনিংসটা যদি দেখি আমরা, তাহলেও কিন্তু আউট হয়ে যেতে পারতেন আরও আগেই। ইমনের আসলে ব্যাটিংটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? ইমন আমার মনে হচ্ছে যে মানে তার ইগোটা কাজ করে অনেক, মানে
তার অ্যাজ আ ব্যাটার ইগো থাকে একটা, যে মানে ওকে আমি দেখায় দিব, একটা স্টেটমেন্ট মেক করে দিব। তানজিদ তামিমের ক্ষেত্রেও সেম হয়, কিন্তু যে শুরুটা খুব ভালো, খুবই ফ্রি ফ্লোয়িং। ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তো ইজি না ভাই, মানে আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে আপনি রিল্যাক্স হয়ে যেতে পারবেন, আপনি একটা সময় গিয়ে কমপ্লেসেন্ট হয়ে যাবেন, তাহলে তো সমস্যা। এই জায়গাগুলোতেই তো আমাদের মানে ধারাবাহিকতাটা নাই কেন? আমাদের প্লেয়াররা ওই রেগুলার বেসিসে যে হার্ডওয়ার্ক করার যে ব্যাপারটা থাকে, ওইটা নতুন করে শুরু হয় না। তারা আগের ম্যাচে যে পারফর্ম করেছে ওইটা নিয়েই আসে, ওইটাকে কিন্তু ফেলে আসতে হবে। এই যে আমাদের অন্যান্য প্লেয়ার যারা সিনিয়র প্লেয়ার যারা ছিলেন, সাকিব, তামিম, মুশফিক, যাদের কথা বলি, তারা কনসিস্টেন্ট যতই 5 ম্যাচ অ্যাটলিস্ট 2-3টা ম্যাচ তো ভালো করতেন, কারণ তাদের ওই হাঙ্গারনেসটা, ওই কনসিস্টেন্সি লেভেলটা ছিল। তারা জানতেন যে একটা দলের স্ট্রেংথের জায়গা কোনটা, উইকনেসের জায়গা কোনটা। ওই জায়গাগুলো থেকেই আমরা প্রথম ম্যাচে মনে হচ্ছিল যে হাসারাঙ্গাই মনে হয় সব প্রবলেমের মূল, হাসারাঙ্গার কারণেই মনে আমরা ফার্স্ট ম্যাচ হেরেছি। আসলে তো তা না, মানে আমাদের তো টোটাল ব্যাটিংয়ের একটা অ্যাপ্রোচে গলত ছিল। আজকে আমরা হাসারাঙ্গার জন্য মানে হাসারাঙ্গাকে খুব মানে ভালোভাবে মানে খুব দেখে শুনে খেলার চেষ্টা করেছি, কিন্তু অপর প্রান্ত থেকে ওই আরেকজন পেস বোলার এসে কিন্তু তার ক্যারিয়ার বেস্ট ফিগার নিয়ে চলে গেলেন। সো এই যে এই জায়গাগুলোয় মানে আপনি একজন দুজনকে টার্গেট করে যদি খেলেন তাহলে প্রবলেম। আপনাকে বল দেখতে হবে, বলারকে নামটা কি এটা দেখা যাবে না। এটা কিন্তু অনেক কোচই বলে যে তুমি বল দেখে খেলো, কে বল করছে এটা দেখলে তো তুমি মেন্টালি তুমি আগে থেকেই অনেক কিছু ভাবা শুরু করবা। আমাদের এই জিনিসগুলো কাজ করতে হবে। আমি বারবার বলি প্লেয়ারদেরকে আর একটু এডুকেশন ওই জায়গায় মন দেওয়া দরকার। এডুকেশন ইন আ সেন্স যে পড়ালেখার এডুকেশন না, খেলাধুলার এডুকেশন কিছু থাকে। আপনি খেলা বেশি করে দেখা, আপনাকে ওই পজিশনে ফেলা নিজেকে, যে ওই সিচুয়েশনে আমি কি করতাম থাকলে, আমি ওই সিচুয়েশনে আমার অ্যাপ্রোচটা কি থাকবে। একটা 4 হয়ে গেল, 2টা 4 হয়ে গেল, এর মানে কি আমার রোল শেষ? এর মানে কি আমার যে কাজটা কি শেষ হয়ে গেল? কাজ কখন শেষ হবে? যে একটা প্লেয়ার ম্যাচ শেষ করে বের করবে। আমি লাস্ট অনেক বছর ধরে দেখি না যে বাংলাদেশের একজন ব্যাটার ম্যাচ শেষ করে বের হয়েছে। খুব ভালো নক, হৃদয় জেতা নক, কিন্তু আলটিমেটলি ম্যাচ উইনিং নক হয় না। আমাদের এই জায়গাটাতেই আমার মনে হচ্ছে যে ম্যাচ উইনিং মেন্টালিটি দরকার। সবাই চেষ্টা করে, আমি এটা না করব না, ডিনাই করব না, চেষ্টা করে না, কিন্তু আমার মনে হয় যে লেভেলটা আর একটু আপ করা দরকার আমাদের প্লেয়ারদের। ওদের তুলনায় আমাদের নামের যদি হিসাবে বিবেচনা করি, আমাদের প্লেয়াররাও কিন্তু যথেষ্ট কেপেবল, কিন্তু সমস্যাটাই হচ্ছে কি যে কনসিস্টেন্সি। আমাদের কনসিস্টেন্সি নাই, আমাদের মেন্টালিটি মানে আমরা একটু উইক। আমার মনে হচ্ছে যে মানে আমরা প্রেশারে ভেঙে পড়ি। আমাদের ওই প্রেশারে ভেঙে পড়ার যে প্রবণতাটা, ওটা থেকে বের হতে হলে কি করতে হবে এটা তারাই ভালো জানে, কারণ ক্রিকেট তারা খেলতেছে, তারা প্রফেশনালস, তাদের তো আর কোনো কাজ নেই ক্রিকেট খেলা ছাড়া, তাই না? সো তাদের ক্রিকেট নিয়ে ভাবা উচিত আর একটু। লিটন দাস ছিলেন না আসলে একাদশে, পরের ম্যাচটাতেও কি তাকে আপনি আসলে একাদশের বাইরেই রাখবেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। কারণ উইনিং কম্বিনেশন আপনি কেন ব্রেক করবেন? হয়তো মেবি বোলিং ডিপার্টমেন্টে হয়তো এদিক সেদিক হতে পারে, হয়তো পেস বোলার হয়তো একজনকে ড্রপ করে আরেকজনকে আনা যেতে পারে, মানে যদি তাসকিন ব্যাক করে লাস্ট ম্যাচে। এই একটা ছাড়া তো আমি আর কোনো চেঞ্জেস দেখি না। তবে আফসোস লাগে কি জানেন পলক, যে লিটনের মতো একজন প্লেয়ার 10 বছর হয়ে গেছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, আরও বেশি, মানে 10 বছর হয়ে যাওয়ার পরও এখনও একটা স্কোয়াডে সে প্লেইং 11-এ তার জায়গা হয় না, এখনও তিনি 12 ম্যান হিসেবে থাকেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে লিটন, তিনি টি-20 টিমের ক্যাপ্টেন, তিনি ওয়ানডে দলে পানি টানছেন। শান্ত, তিনি টেস্ট ক্যাপ্টেন ছিলেন, তিনি দেখবেন টি-20তে বাদ হয়েছে। মিরাজ ওয়ানডে টিমের ক্যাপ্টেন, তিনি টি-20 টিমে নাই। এই প্লেয়ারগুলো নিজেদের অ্যাবিলিটিটাকে শোই করতে পারলো না এখন পর্যন্ত। আর আছে ক্যারিয়ারের কত বছর আপনি আমাকে বলেন না, এই প্লেয়াররা, তাই না? আর 4 বছর খেলবে, 5 বছর খেলবে, এই 4-5 বছরেও এখনও যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা না ধরতে পারে প্যাটার্নটা, তাহলে নামের পাশে যে রেকর্ডগুলো থাকবে ওগুলো জাস্ট একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড হয়ে থাকবে। এভারেজ 25 স্যাটিসফাই, এভারেজ 27 স্যাটিসফাই। যদি এটাতেই স্যাটিসফ্যাকশন লেভেল থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ, তারা ঠিকই আছে, তারা যেটা ভাবতেছে তাদের থিঙ্কিং ঠিক আছে। বাট আমি যদি বাইরে থেকে দেখি যে বাংলাদেশের একটা প্লেয়ার 10-12 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তার এভারেজ 25, তিনি এটাতে স্যাটিসফাইড। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট 10 বছর খেলার পরও একটা প্লেইং 11-এর মানে একদম অপরিহার্য মেম্বার হইতে পারেন না বিকজ অফ হিজ পারফরমেন্স। দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং। যেহেতু আমরা আসলে জিতলাম, বাংলাদেশ জিতলো এই ম্যাচটায়, আশাও বেঁচে রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে থার্ড ওয়ানডেটা আসলে বাংলাদেশ জিতে সিরিজটা নিজেদের করে নেয়ার আশা তো করব পলক, মানে আমার দল, আমার দেশের টিম, আমি তো সবসময়ই চাবো, কিন্তু আমি এটাও বলবো বাংলাদেশ যদি এই লেভেলের ক্রিকেট খেলে বাংলাদেশ কিন্তু থার্ড ম্যাচ যেটা টাফ হবে বাংলাদেশের। আর আরেকটা হচ্ছে যে প্রেশার কিন্তু থার্ড ম্যাচে বেশি থাকবে,
যে সিরিজ অন দ্য লাইন, অনেক কিছু থাকবে বাংলাদেশের মাথায় যে আমাদের এই সিরিজটা জিততেই হবে, একটা কিছু তো নিয়ে দেশে যেতে হবে। এই প্রেশারে যদি খেলে তাহলে ভেঙে পড়বে বাংলাদেশ। বাংলাদেশ যদি তাদের প্লেয়ারদের রোল ভাগ করে দিয়ে নিজেদের রোল অনুযায়ী খেলতে পারে, আমি বারবার বলি বাংলাদেশ 1-2 প্লেয়ারের উপর ডিপেন্ড করে ম্যাচ জিতবে না। আমরা যেদিন স্টার্ট ভালো করি, আমরা যেদিন ফিনিশ ভালো করি, ওই দিনই আমরা জিতি। আমরা যেদিন স্টার্ট ভালো না করি, আমাদের মোমেন্টাম থাকে না, আমাদের বাকি সব আমরা হারিয়ে ফেলি। এবং ওই জায়গাটা থেকেই আমি চাবো যে বাংলাদেশ ফ্রম স্টার্ট টু ফিনিশ তাদের নিজস্ব জায়গা থেকে ভালো রোল প্লে করুক। সবাই ভালো করবে না, এটাও ফ্যাক্ট, এর জন্যই এটা দলীয় খেলা। সো দলীয় খেলার জন্য দলগতভাবে যেভাবে সবাইকে কন্ট্রিবিউট করা দরকার সেটা যদি হয় তাহলেই বাংলাদেশ জিততে পারবে। আদারওয়াইজ এই উইনটাকে আমরা মানে বেঞ্চমার্ক ধরে যে না আজকে জিতে গেছে তো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আবার বাংলাদেশ আগের রূপে ফিরে এসেছে, বাংলাদেশের তো অ্যাকচুয়ালি কোনো প্লেয়িং স্টাইল নাই। সবচেয়ে স্যাডেস্ট পার্ট হচ্ছে এইটা পলক, আমাদের কিন্তু কোনো, আমরা ওয়ানডে ফরম্যাটটা বলতাম আমাদের ফেভারিট ফরম্যাট অ্যান্ড অল, এই সে আমরা র্যাঙ্কিংয়ে 10 নম্বরে। আমাদের তাহলে উন্নতিটা কোথায় হচ্ছে? আমাদের ওই জায়গাটা থেকে আমাদের নিজের স্টাইল অফ ক্রিকেট বের করতে হবে, প্লেয়ারদের নিজস্ব স্টাইল অফ ক্রিকেট বের করতে হবে, নিজের খেলাকে বুঝতে হবে, নিজের খেলা কি, তার লিমিট কোথায়, তার লিমিটটা কীভাবে ইমপ্রুভ করা যায়, এগুলো প্লেয়ারদেরকে বুঝতে হবে। না অবশ্যই। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখছিলাম যে আর প্রামাদা সাহেব এই নিয়ে 8টা ম্যাচ আগে ব্যাট করা দল আসলে ম্যাচ জিতলো। তো বাংলাদেশ যদি আবারও টসে জেতে, আবার যদি আগে ব্যাটিং করে তাহলে হয়তো বা সেই কাজে লাগিয়ে বাংলাদেশ সিরিজটাও জিতে নিতে পারে। ধন্যবাদ অমি ভাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ এত সময় ধরে আমাদের শুনলেন। আশা করি বাংলাদেশ থার্ড ওডিআই ম্যাচটা জিতে আসলে সিরিজটা নিজেদের করে নেবে এবং তখনও আবারও আমরা অমি ভাইকে সাথে নিয়ে সেই ম্যাচের আলোচনায় ফিরবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।